নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক, মণিপুর যাবার আগে পুড়ল মোদির কাটআউট, আর ফেরার পরেই হামলা শুরু হয়ে গেল, আবার অশান্তি। মণিপুরে জাতিগত দাঙ্গা শুরু হওয়ার 864 দিন পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশেষে খানিকটা সময় পেয়েছেন, ঘন্টা দিনেক। মণিপুরে পা রাখলেন। এক দীর্ঘ প্রতীক্ষার পরে উনিজির আসার আগেই ইম্ফলে ওনার কাটআউটে আগুন লাগানো হলো, যাতে স্থানীয় মানুষের ক্ষোভ যে এখনো রয়ে গেছে সেই স্পষ্ট ইঙ্গিত ছিল। একটা জিনিস ভাবুন, 864 দিন পরে একজন প্রধানমন্ত্রী যাচ্ছেন, সেখানে অনেক ব্যবস্থা হয়েছে। ওই যে ওখানকার যে পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, তারা চেষ্টা করে এই সমস্ত যাতে ঝামেলা না হয়, অন্তত এই ধরনের আগুন যেন না লাগানো হয়, কাটআউটে আগুন লাগানো, কুশপুত্তলিকা পোড়া, সেগুলো কিন্তু হলো। তার মানে স্পষ্ট ইঙ্গিত যে মানুষের ক্ষোভ এখনো রয়ে গেছে। আবার সফর শেষে তিনি ফিরে গেলেন। ফেরার মানে উনি গাড়িতে চড়েছেন, তার ঘন্টাখানেকের মধ্যে আবার দুই গোষ্ঠীর মধ্যে নতুন করে হামলা, সংঘর্ষ, পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে গেল। যা বোঝালো উনি এলেন গেলেন কিন্তু কিচ্ছু বদলালো না। দেশের এক প্রান্তে আগুন লেগেছিল 864 দিন আগে। তিনি তখন ব্রিটেনে গিয়েছিলেন বুড়ো রানীর শেষকৃত্যে। তিনি গিয়েছেন দেশে বিদেশে, বহুদিন কেটে গেছে, এর সঙ্গে গলা জড়িয়েছেন, ওর সঙ্গে করেছেন, সেখানে হেসেছেন, সেখানে নানান রকম হয়েছে। একটা বিবৃতি দিতে পারেননি। তারপর উনি চলে গেলেন আর জানালেন, বিশাল উন্নয়নের ঝুলা নিয়ে এসেছি হাততালি বাজার। এবং তার মধ্যেও রাজনীতি। বিরোধীরা এতদিন উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের কোনো ব্যবস্থাই করেননি, মানে নেহেরু করেননি, আমরা করছি। 2023 সালের মে মাস থেকে শুরু হওয়া এই দাঙ্গায় মণিপুরের সরকারি হিসেবে প্রায় 260 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। 60,000-এর বেশি মানুষ ঘর ছাড়া হয়েছে। তাদের অনেকে আজ ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন। হাজার হাজার বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। নারীদের ধর্ষণ করা হয়েছে। গণধর্ষণের পরে উলঙ্গ অবস্থায় প্যারেড করানো হয়েছে। এখনো পর্যন্ত এই ভয়াবহ দাঙ্গায় জড়িতদের বিচার শুরুই হয়নি। জাস্টিস, ন্যায় বিচারের চিহ্ন মাত্র নেই। আর সেই ভয়াবহ বাস্তবতার মধ্যে প্রধানমন্ত্রী মণিপুরে গিয়ে 7,000 কোটি টাকার বেশি মূল্যের কিছু বড় বড় প্রকল্পের কথা ঘোষণা করলেন। তিনি বললেন, উন্নয়ন হলে শান্তি ফিরবে। সোজা এক কথা, উন্নয়ন মানে শান্তি। কার উন্নয়ন, কিসের উন্নয়ন, সেই উন্নয়নের মানুষজনের কি এসে যাবে, সেসব আলোচনা নয়। ওনার মনে হয়েছে উন্নয়নের ঘোষণা মানুষের ক্ষতে খানিকটা আরামের প্রলেপ বোলান। উনি তো ভোটের আগে বিভিন্ন রাজ্যে যান, ভোটের জন্য নানান রকমের প্রকল্পের ঘোষণা করেন, ভোট আসে। উনি এটাকেও সেইভাবেই ধরে নিয়েছেন। মানুষের মনে প্রশ্ন জাগবেই, শুধুমাত্র কিছু আর্থিক প্রজেক্টের ঘোষণাতে কি এই গভীর ক্ষত সারানো সম্ভব? মানবিকতা আর উন্নয়নের এক জটিল সংঘাতের ছবির মধ্যে আসল বাস্তবটা কোথায়, আসুন খুঁজে দেখি। মণিপুরের এই সংঘাতকে শুধুমাত্র একটা জাতিগত দাঙ্গা হিসেবে দেখলে তার গভীরতা বোঝা অত্যন্ত কঠিন। এর শেকড়টা লুকিয়ে আছে শত শত বছরের ঐতিহাসিক, সামাজিক, অর্থনৈতিক বৈষম্যের মধ্যে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় থেকে মণিপুরের পাহাড় এবং উপত্যকা অঞ্চলের মধ্যে স্পষ্ট প্রশাসনিক বিভাজন তৈরি করা হয়েছিল। ব্রিটিশ প্রশাসনের এই তৈরি করা সীমানা, আর পাহাড়ে আলাদা আর সমতলে আলাদা। ধরুন সমতলে ওনারা থাকতেন, পাহাড় ওনাদের ব্যাপার ছিল না, দরকার ছিল। এই দুটো অঞ্চলের মানুষকে একে অন্যদের থেকে আলাদা করে দিয়েছিল সেই তখন থেকে, যার রেশ আজও কাটে। ভারতের স্বাধীনতার পরে 1949 সালে মণিপুরকে ভারত ইউনিয়নে আনা হলো। স্থানীয় নেতারা এবং সেখানকার জনগণের যে উপজাতি মানুষজনের, তাদের সম্মতি ছিল না। এই সংযুক্তিকরণ হয়েছিল, বলা যায় চাপিয়ে দেওয়া হয়েছিল। ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা গভীর ক্ষোভ থেকে গেছে, বিচ্ছিন্নতাবাদের জন্ম নিয়েছে। গোটা নর্থ ইস্টার্ন জুড়েই তাই, কেবল মণিপুরে নয়, উত্তর পূর্বাঞ্চলে সেই সময় থেকে ঘোষিত অঘোষিত যুদ্ধ লেগেই আছে। 20টা-25টা গ্রুপ অস্ত্র আর ড্রাগ লর্ডদের সাহায্য নিয়ে এক প্যারালাল প্রশাসন সেই তখন থেকে চালাচ্ছে। মাঝে মধ্যে চুক্তি হচ্ছে, সেই সব চুক্তিতে সই করা বয়স হয়ে যাওয়া গেরিলা যোদ্ধারা তারা আত্মসমর্পণ করছেন। অন্য আর এক দল তরুণ তাদের ফেলে আসা অস্ত্র নিয়ে আবার নতুন করে যুদ্ধ শুরু করছে। মজার ব্যাপার, এটাই উত্তর পূর্বাঞ্চলের ইতিহাস। গিয়ে দেখুন, আপনার ছেলে কি, আমার ছেলে গ্রুপে আছে, অমুক আর্মস গ্রুপে আছে, তমুক আর্মস গ্রুপে কাজ করে। আর এই ঐতিহাসিক বিভাজনের সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক বৈষম্যের জন্ম দিয়েছে। উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেক রাজ্যের রাজধানীর চেহারা দেখুন।
আর একটু ভেতরে চলে যান, দেখবেন কি অসম্ভব বৈষম্য। মানুষের বাঁচার ন্যূনতম জিনিসপত্রগুলো সেখানে নেই। বহু এমন অঞ্চল আছে যেখানে মানুষজন এখনো ভারত, সংবিধান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিছুই বোঝেন না, হা করে বোঝেন। ইম্ফল উপত্যকা, যেখানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের বসবাস, যারা মোটামুটি ভাবে হিন্দু, সেখানে পাহাড়ের কুকি, নাগা অধ্যুষিত এলাকা, যেটা খ্রিস্টান এলাকা, অনেক বেশি অর্থনৈতিকভাবে উন্নয়ন এবং পরিকাঠামো সেখানে গড়ে উঠেছে সমতলে শুরু থেকে। আর এই অসম উন্নয়ন পাহাড়ি জনজাতির মধ্যে এক ধরনের অর্থনৈতিক বঞ্চনার অনুভূতি তৈরি করেছে। কই, আমাদের তো এরকম হাসপাতাল নেই, আমাদের তো এরকম কলেজ নেই, সব কাজের জন্য আমাদের কেন যেতে হবে ওই রাজধানীতে। এই বৈষম্য আরো তীব্র হয়েছে যখন সম্পদ, বিশেষ করে জমির অধিকার এবং রাজনৈতিক ক্ষমতার অসম বন্টন দেখা যায়। এই পরিস্থিতিতে মেইতেইদের তপশিলি উপজাতি, শিডিউল ট্রাইবের মর্যাদা দেওয়ার দাবিটা, মানে মেইতেইরা বলল আমরাও শিডিউল ট্রাইব, আমাদের শিডিউল ট্রাইবের দাবি দিন, সেটা একটা স্ফুলিঙ্গের কাজ করেছিল। কেন? কারণ কুকি সম্প্রদায়ের তীব্র বিরোধিতা করেছিল এটার। কিসের জন্য? তাদের একটাই ভয় ছিল, ভয় হচ্ছে এই মর্যাদা পেলে মেইতেইরা পাহাড়ি এলাকায় জমি কিনতে পারবে। নিয়মটা কি? পাহাড়ি এলাকায় উপজাতি ছাড়া কেউ জমি কিনতে পারবে না। এবার যদি মেইতেইরা উপজাতীয় হয়ে যায় আর তাদের হাতে টাকা আছে, তারা জমি কিনে নেবে। তা এখন হাতে অন্তত জমি আছে, এবার সেটাও থাকবে না, সেখান থেকে উৎখাত হতে হবে, এই ভয় পেয়েছিল কুকিরা। তাদেরকে বোঝানো হয়, সেখানে কোনো একটা রিজনেবল রেস্ট্রিকশনস আনা হবে, সেটাও বলা হয়। এর ফলে তাদের যে ডেমোগ্রাফিক স্ট্রাকচার সেটা বদলে যাবে, এটাই তারা ভেবেছিল। এই ভয় আশঙ্কা থেকে সংঘর্ষ শুরু হয়, অস্ত্র, খুন, ধর্ষণ। আর প্রধানমন্ত্রী আমাদের, তিনি ভাবলেন একটা এক্সট্রা 2AB ছুড়ে দেবেন, প্রচুর প্রকল্প আর বিনিয়োগের কথা বলবেন, আর অমনি শান্তির ছেলে ফিরে আসবে। সেদিন এই জাতিগত বিভেদকে আরো উস্কে দিয়েছিল রাজনৈতিক নেতারা। তৎকালীন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর কিছু বিতর্কিত নীতি, অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা। কারা অবৈধ, কি করে চিনছেন, কি করে বার করবেন, তার একটা নীতি নিয়ম ঠিক করুন, সবাইকে নিয়ে বসুন, কিচ্ছু করা হচ্ছে। আর ড্রাগ লর্ডদের ব্যবসা বন্ধ না করে সমতলে ড্রাগ লর্ডরা চুটিয়ে ব্যবসা করছে। মাদক, আফিম, গাঁজা চাষের বিরুদ্ধে পাহাড় অঞ্চলে, পার্বত্য অঞ্চলে একটা দেখনদারি অভিযান শুরু করে দিল। কুকি জনগোষ্ঠীর মানুষের মনে একটা গভীর ক্ষোভ, শুধু নয়, একটা ধরনের আশঙ্কা তৈরি হলো যে তারা এবারে ভাবছে যে বাইরে থেকে আনা ড্রাগস দিয়ে ড্রাগ কাটিয়ে চলবে। কারণ পাহাড়ে আফিম, গাঁজার যে বেআইনি চাষ, সেটা বন্ধ করে দেওয়া হবে। কুকি সম্প্রদায়ের অভিযোগ ছিল এই অভিযানগুলো মাদকের বিরুদ্ধে যুদ্ধের আড়ালে আসলে তাদের দমন করার একটা কায়দা, একটা সরকারি ছকবাজি, একটা কৌশল। সংঘাতের আর একটা গুরুত্বপূর্ণ দিক অবশ্যই সশস্ত্র গোষ্ঠীর ক্যাম্প, তাদের আনাগোনা, তাদের উপস্থিতি। মণিপুরের প্রতিটা প্রধান গোষ্ঠীর নিজস্ব মিলিশিয়া, সশস্ত্র বাহিনী রয়েছে, আধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে, আধুনিকতম অস্ত্রশস্ত্র। দাঙ্গা শুরু হওয়ার পরে পুলিশের অস্ত্রাগার লুট করা হয়েছিল, আর দাঙ্গার সময় সেই অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার করা হয়েছে। কারা ব্যবহার করছিল? প্রত্যেকটা মানুষ জানে কিভাবে একটা AK-47 চালানো হয়। এটা সাধারণ ব্যাপার না। আপনার হাতে, আমার হাতে একটা AK-47 দিয়ে দিলে আমরা চালাতেও পারবো। সেখানে প্রত্যেকে ট্রেন্ড, তারা চালাতে জানে। এক সাধারণ পরিস্থিতিকে একটা গৃহযুদ্ধ করে তোলা হলো, আর পুরো পরিস্থিতিকে একটা সার্কেলের মতন দেখা যাবে। বঞ্চনা তৈরি করছে বৈষম্য যোগাচ্ছে বেকার ছেলে মেয়েদের, যারা আধুনিক অস্ত্র হাতে নিচ্ছে, বিভিন্ন গোষ্ঠীতে যোগ দিচ্ছে। সেই গোষ্ঠী চালানোর জন্য টাকা পয়সার দরকার, তার জন্য ড্রাগের ব্যবসার কাজ শুরু করছে। একটা সার্কেল চলছে। ব্রিটিশ শাসনের সময় যে বিভাজন শুরু হয়েছিল, তার সময়ের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক বৈষম্যের রূপ নেয়। এই বৈষম্য জন্ম দিয়েছে সম্পদ এবং জমির অধিকার নিয়ে একটা গভীর লড়াইয়ের দুই গোষ্ঠীর মধ্যে। আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক নেতা জাতিগত বিভেদকে আরো উস্কে দিয়েছে, যা শেষ পর্যন্ত একটা ব্যাপক সংঘর্ষের জন্ম দিয়েছে। এই ধারাবাহিক ঘটনাগুলো বুঝিয়ে দেয় যে বর্তমান সংকট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সুদীর্ঘ ইতিহাস, যেখানে ঐতিহাসিক অন্যায়, অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক অসৎ উদ্দেশ্য একে অন্যটাকে প্রভাব ফেলছে। এটা ওটাকে বাড়াচ্ছে, ওটা সেটাকে বাড়াচ্ছে। প্রধানমন্ত্রী সফরের আগে একবারও কি এই ভিসাস সাইকেল, এই একই দিকে চলতে থাকা, ঘুরতে থাকা চাকার মতো এক অন্যায় ব্যবস্থা নিয়ে কোনো আলোচনা হয়েছে, কোনো কথা বলেছে? উনি কি এসে সেই নিয়ে একটা কথাও বলেছেন? বলেন। এই মূল কারণ দিকে নজর না দিলে শুধুমাত্র উন্নয়নের কথা বলা একটা শূন্যগর্ভ ব্যাপার। ফল হাতে নাতে উনি চলে এসছেন ঘণ্টাখানেকের মধ্যে ওই চাঁদচূড়া মণিপুরেই। আবার নতুন করে ঝামেলা শুরু হয়ে গেল। সরকারি হিসেবে নভেম্বরের 2024 পর্যন্ত 258 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 1000 জনের বেশি, 60,000-এর বেশি মানুষ
ঘর ছাড়া হয়ে নিজেদের ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় আছেন, পুড়ে ছাই হয়ে গেছে 4786টা বাড়ি, ধ্বংস হয়েছে বহু চার্চ মন্দির, পুলিশের অস্ত্রাগার থেকে লুট করা হয়েছে 6000-এর বেশি অস্ত্র, ফেরত এসছে 300-350। এই ধ্বংসের পরে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে 350 ত্রাণ শিবিরে। আর সেই ত্রাণ শিবিরের জীবন কতখানি নির্মম ভাবা যায়। যে ছবিগুলো আমাদের কাছে এসছে সেটা আমরা দেখেছি, বাস্তুচ্যুত মানুষ সেখানে দিন কাটাচ্ছে, চরম অনিশ্চয়তা, তাদের মৌলিক চাহিদা সরকারের দেওয়া সামান্য টাকা পয়সার উপরে নির্ভরশীল, তারা খেতে পাচ্ছে না, চাকরি নেই, যুবকরা বেকার বসে রয়েছে, সেখানে খাবার দাবার নেই, পানীয় জল নেই, শৌচালয়ের বন্দোবস্ত নেই, রোগ, এক অনিশ্চয়তা মানুষকে ভেঙে দিচ্ছে। একজন কলেজ ছাত্রী তিনি বলছেন, তার বাইক দেখলাম, তিনি বলছেন এই ক্যাম্পের জীবনের থেকে তিনি ক্লান্ত হয়ে গেছেন, নিজের ঘরে ফিরে যেতে চান, কিন্তু যাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের মনে তো প্রশ্ন জাগবেই যে প্রতিবেশীরা তাদের বাড়ি ছাড়া করেছিল তার পাশে গিয়ে তারা আবার কিভাবে বিশ্বাস করে বসবাস করবেন। এই আস্থার অভাব শান্তি ফিরিয়ে আনার পথে সবচেয়ে বড় ব্যাপার। সবচেয়ে বেদনাদায়ক দিক হলো বিচারের প্রশ্ন। যে দুজন নারীকে বিভৎস করে ঘোরানো হয়েছিল, সেই ঘটনার ভিডিও আসার পরে সারা দেশে নিন্দার ঝড় ওঠে। এই ঘটনা আসার পরেই প্রধানমন্ত্রী প্রথমবার একটা অন্তত সময় পান 2-4টে কথা বলার। 2-4টে কথা তিনি বলেছিলেন। নোট, মানে একটা অদ্ভুত ব্যাপার, একটা ঘটনা ঘটছে, তিনি চুপ করে বসে রয়েছেন, একটা ছবি এলো, তিনি 2টো কথা বললেন, আবার চুপ করলেন, আবার থেমে গেলেন। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করেছিল। সর্বোচ্চ আদালত এই ঘটনাকে আইন শৃঙ্খলার পরিস্থিতির চূড়ান্ত বিপর্যয় বলে বিচার প্রক্রিয়ার দিকে নজরদারির একটা কমিটি তৈরি করেছিল। কিছু অভিযুক্তকে আটক করা হলে বিচার এখনো সুদূর পড়া হতো। কতটা দূরে বিচার? 23টা মামলার মাত্র একটাতে চার্জশিট দেওয়া হয়েছে। মানে বিচার শুরু হবে একটাতে, 23টা মামলার বাকি কিছুতে চার্জশিটই শুরু হয়। মোদিজি গিয়ে সেই বিচার প্রসঙ্গে একটা কথাও বলেন। আসলে গোটা ব্যাপারটা ভারত রাষ্ট্রযন্ত্রের চূড়ান্ত ব্যর্থতা। যখন রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব দাঙ্গা উস্কে দেওয়া, বিচারকে হালকা করার, বিচারকে ঘুরিয়ে দেবার অভিযোগের মুখে পড়েন। শুনেছি তো আমরা মণিপুর টেপস, অডিও ক্লিপগুলোতে মুখ্যমন্ত্রীর যে সেই দাঙ্গা করাচ্ছেন তার ভুরি ভুরি যে প্রমাণ বেরিয়ে এসেছে। সেই ভুক্তভোগীরা কিভাবে বিচারের উপরে আস্থা রাখবে? এই ক্লিপগুলো সামনে আসার পরে উনি কেবল পদত্যাগ করলেন আর রাষ্ট্রপতি শাসন জারি হলো। কিন্তু দাঙ্গার মূল হোতাদের বিরুদ্ধে বিচারের কোনো অগ্রগতি হয়নি। মানুষের মনে তখন একটা গভীর হতাশা তৈরি হচ্ছে, যা শান্তি ফিরিয়ে আনার জন্য যে কোনো প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে পারে। আর সেই জন্যই প্রধানমন্ত্রী উন্নয়নের ভুরি ভুরি প্রকল্পের বাওয়ালে ছিঁড়ে ভেজেনি, যেরমটা হয় আর কি। উনি যাবেন, নানান নাটক করবেন, বিশাল বিশাল কথা বলবেন, তারপর কোথাও 1500 কোথাও 3000 কোটি টাকার প্রকল্পের বাওয়াল দেবেন। তো সেই মোদিজির ভাষায় এই সফরের মূল বার্তা নাকি শান্তি, ঐক্য, উন্নয়ন। উনি এরকম বড় বড় কথা বলেন। যথারীতি মণিপুরকে ভারত মাতার মুকুটের রত্ন ইত্যাদিও বলেছেন উন্নয়ন হলে শান্তি আসবে। 2000-3000 নয়, এই সফরে 7000 কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধনও করেছেন। ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, ভিত্তিপ্রস্তর থেকে যাবে। এর মধ্যে রয়েছে রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা। এখন তিনি বলছেন এর মধ্যে নাকি মানুষজনদের জন্য নতুন করে বাড়ি তৈরির প্রতিশ্রুতি আছে। 864 দিন পরে যারা বাড়ি ছেড়ে যারা ত্রাণ শিবিরে আছে, আজকে গিয়ে প্রধানমন্ত্রী বলছেন আপনাদের জন্য নতুন বাড়ি বানিয়ে দেওয়া হবে, তার জন্য বরাদ্দ এনেছি। একটা রাষ্ট্রপ্রধান, লজ্জা নেই, নির্লজ্জ একজন প্রধানমন্ত্রী। মণিপুরের ওই বাসিন্দারা পেলেন কিছু শুকনো প্রতিশ্রুতি, আর কিচ্ছু না। তার উদ্দেশ্য ছিল বোঝানো যে এই প্রকল্পের মাধ্যমে মানুষের জীবনের মান উন্নত হবে, সামাজিক স্থিতিশীলতা ফিরে আসবে। এটা এক ধরনের টোকেনিজম, আহত জনগণের প্রতি আর একটা চরম অপমান। 864 দিন ধরে এই মণিপুরকে এই অবস্থাতে ফেলে রেখে 46টা বিদেশ সফর করেছেন। এতদিন পরে ঘর সারানোর কথা বলছেন, বিচারের কথা উল্লেখও করেননি। অন্যদিকে কুকিজো সম্প্রদায়ের মানুষজন এই সফরের বিরোধিতা করেছেন। তাদের বক্তব্য, আমাদের শোক এখনো শেষ হয়নি, আমাদের অশ্রু এখনো শুকোয়নি, আমাদের ক্ষত এখনো সারেনি। তাদের কাছে উন্নয়নের চেয়ে বিচার এবং নিরাপত্তার প্রশ্নটাই অনেক বেশি জরুরি। প্রধানমন্ত্রী সফরের ঠিক পরেই সেই জন্য ওই চাঁদচূড়া, মণিপুরে চূড়াচাঁদপুর যেটা, সেখানে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে, যেখানে বিক্ষোভকারীরা ব্যানার কাটআউট ভাঙার অভিযোগে আটক 2 যুবকের মুক্তির দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল। মোদিজির তো সবটাই ওই এক্সট্রা 2AB ব্যাপার। উনি বুঝেছি যে কাজ করেন, এরকম অপবাদনার শত্রুরাও দেয় না।
ওরা ধারণা নেই এরকম একটা সংঘাতপূর্ণ অঞ্চলে উন্নয়ন প্রকল্প পরিচালনা করাটা কতটা কঠিন। এই পরিস্থিতিতে নিরাপত্তা বিষয়ক খরচ প্রকল্পের বাজেটের 40% পর্যন্ত হতে পারে। একটা ঘর তৈরি হবে, ঘর তৈরি হলেই হলো। এই ঘর তৈরি যখন হবে একটা অঞ্চলে, সেখানে নিরাপত্তা কে নেই, কিভাবে সেটা নিরাপদ থাকবে? এবং সেটা করার জন্য যে বাজেট ধরা হয়েছে, জানা নেই কিছু। উনি বলে দিয়ে আসলেন ঘর তৈরি হবে। রাজনৈতিক অস্থিরতা, সম্পদের অভাব, সরবরাহের ব্যবস্থা, সরবরাহ যেটা তার সীমাবদ্ধতা প্রকল্পকে বাধাগ্রস্ত করবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রকল্পের মাধ্যমে সমাজের সব অংশের আস্থা অর্জন করা, যা মণিপুরের বর্তমান পরিস্থিতিতে অসম্ভব। কারণ যদি মানুষের মনে বিশ্বাস আর আস্থার পরিবেশই তৈরি না হয়, তাহলে হাজার হাজার কোটি টাকার প্রকল্প ভেস্তে যাবে। মোদিজি বাদ দিয়ে সবাই জানেন এবং বোঝেন যে অর্থনৈতিক সমাধান দিয়ে এক জাতিগত সংঘাতের মূল কারণ দূর করা সম্ভব নয়। মণিপুরের সমস্যাটা তো কেবল অর্থনৈতিক নয় যে গিয়ে প্রকল্প ঘোষণা করবেন, এটা সামাজিক, রাজনৈতিক, মানবিক। কেবল প্রকল্পের ঘোষণা করে এই আগুনকে নেভানো যায় না। কুকিজো গোষ্ঠী একটা আলাদা প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়েছে। তারা বলেছে পাহাড় অঞ্চলে আমাদেরকে একটা আলাদা প্রশাসনিক ব্যবস্থা তৈরি করে দিন। অন্যদিকে মেইতেই সম্প্রদায় তাদের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার পক্ষে অনড়। তারা বলেছে না, আলাদা কোনো ব্যবস্থা হবে না। এই যে দুই পরস্পরই দাবির মধ্যে একটা ভারসাম্য খুঁজে বের করা, দুপক্ষের সঙ্গে খোলাখুলি আলোচনা করা, সংলাপ, সেই কাজটা শুরুয়াত কি করেছেন প্রধানমন্ত্রী? করলেন সেখানে গিয়ে? না, করেন। তৎকালীন মুখ্যমন্ত্রীর পদত্যাগের পরে মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে, যার মেয়াদ 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। পরবর্তী বিধানসভা নির্বাচন করার কথা 2027 সালে। এই দীর্ঘ সময় ধরে রাজনৈতিক শূন্যতা আর একটা বিরাট চ্যালেঞ্জ। মোদিজি কি গণতান্ত্রিক প্রক্রিয়া আবার চালু করা বা একটা স্থিতিশীল সরকার গঠন করার জন্য তার পরিকল্পনার কথা জানালেন? না, একটা কথাও বলেননি। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ কাজ হলো ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিচারের ব্যবস্থা। ঘর ছাড়া মানুষদের নিরাপত্তা দিয়ে তাদের নিজেদের গ্রামে ফিরিয়ে আনা, তাদের বাড়িঘরদোর আবার তৈরি করে দেওয়া, এটাই একটা প্রধান কাজ। একই সঙ্গে দাঙ্গার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে, বিশেষ করে যারা মহিলাদের উপর নির্যাতন চালিয়েছে, তাদের কঠোর এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করা, মানুষের মনে আস্থা ফিরিয়ে আনতে পারতো সেটা নিয়ে নির্দিষ্টভাবে প্রধানমন্ত্রী একটা কথাও বলেন, কিচ্ছু বলেন। গুজরাটি বানিয়া মোদিজি জানেন না যে মণিপুরের এই গভীর ক্ষত শুধু প্রকল্পের অর্থ দিয়ে সারানো যাবে না। এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, বিচার এবং জনগণের মধ্যে পারস্পরিক বিশ্বাস, এবং সেগুলো ফিরিয়ে আনার একটা সংগঠিত চেষ্টা। যখন একজন দেশের নেতা উন্নয়নের কথা বলেন, তখন তার উচিত হবে জনগণের যন্ত্রণার কথা বলা। শুধুমাত্র ইট, বালি আর সিমেন্ট দিয়ে তৈরি করা রাস্তা আর সেতু শান্তি ফেরাতে পারে না, যদি সেই রাস্তার ওপরে হেঁটে যাওয়া মানুষের মনে ভয় আর অনাস্থা থাকে। মণিপুরে শান্তি ফিরবে তখনই যখন উন্নয়নের প্রতিশ্রুতি আর আগেকার যে অন্যায়ের বিচার, ত্রাণ, পুনর্বাসনে একটা মানবিক মুখ সবার সামনে আসবে। সেসব কিছুই হলো না। উনি ফেরার গাড়ি ধরলেন আর দুই গোষ্ঠীর ঝামেলা শুরু হয়ে গেল। কারণ মূল সমস্যাটা যেখানে ছিল সেখানেই আছে। 864 দিনের দাঙ্গার আগুন 3 ঘন্টার সফরে মেটে না, মিটলও না। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।